থেকো না, তোমার চুপ করে থাকাটা আমাকে শেষ করে দিচ্ছে। অভিরার পুরো শরীর কেঁপে উঠল, যেন বুকের ভেতর জমে থাকা পাথর ধীরে ধীরে ফেটে যাচ্ছে। কিন্তু অভিরা জানে সে কিছু লিখলে সায়ান থেমে যাবে, আর যদি কিছু না বলে তাহলে। ফোনটা হাত থেকে পড়ে যাচ্ছিল প্রায়। অভিরা চেপে ধরল সেটাকে, যেন সায়ানের হাতটাই ধরে রাখছে। একটুখানি না বলেই আবার মেসেজ। তুমি কিছু না বললে আমি কি করে বুঝবো আভি? তুমি কি সত্যি চাও আমি অন্য কারো হয়ে যাই? সত্যি চাও আমি অন্য কারো হাত ধরি, অন্য কেউ আমার বুকে মাথা রাখুক, যেখানে শুধু তোমার বসবাস করার কথা? এবার চোখ থেকে টুপ করে পড়ে গেল এক ফোঁটা জল। চোখের পানিটা মুছতে গিয়েও মুছল না অভিরা। সে চায় সায়ান সেই অশ্রুটাও অনুভব করুক, তার নিঃশব্দ বিকারহীন বেদনাকে। লাস্ট টাইম জিজ্ঞেস করছি, বলো তুমি চাও না আমি মেয়ে দেখতে না যাই? আমি আজই চলে আসবো, তোমার সামনে দাঁড়াবো। শুধু একটা শব্দ, একটা না, প্লিজ আফি। স্ক্রিনের আলো আবার জ্বলে উঠল। ঘর নিস্তব্ধ। অভিরা চুপচাপ বসে থাকে। তার চোখে তখন একরাশ কান্না, আর ভেতরে একটা অসমাপ্ত শব্দ, থেমে যাও সায়ান। যা তার ঠোঁট অব্দি এসে মুছে গেল। ওর বুকটা কেঁপে উঠল। চোখের কোণে জমে থাকা কষ্টটা এবার বাঁধ ভেঙে ঝরে পড়ল। হাউমাউ করে কেঁদে উঠল সে। কোনো শব্দ আটকে রাখতে পারল না আর। কেন হচ্ছে এমনটা? কেন? কেন আর 10টা সাধারণ মেয়ের মতো আমার জীবন নয়? কেন আমি একটা সুখের সংসারী স্বপ্ন দেখতে পারি না? ওর ভেতরটা ফেটে যাচ্ছে। ভালোবাসা কি এতটাই মূল্যহীন? যার প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা অপেক্ষায় ছিল সেই মানুষটার নাম, সে কি এত সহজেই অন্য কাউকে দেখে ফেলতে পারে? অভিরার চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু, কিন্তু মাথার ভেতরে শুধু একটা প্রশ্ন প্রতিধ্বনিত হচ্ছে বারবার। আমি কি শুধু ভালোবাসার জন্যই অভিশপ্ত? মেসেজগুলো একটা না কয়েকবার পড়ল অভিরা। আর কোনো মেসেজ এলো না। তারপর ধীরে ধীরে নিঃশ্বাস ফেলল, ঠোঁটটা কাঁপলো, আর পরক্ষণেই চোখের জল বাঁধ ভেঙে গেল। হাউমাউ করে কাঁদতে লাগলো সে। মাথা নিচু করে হাঁটুর উপরে ঝুঁকে পড়ে গলা চেপে কান্না চাপার ব্যর্থ চেষ্টা করলো, কিন্তু পারল না। কেন এমনটা হয় আমার সাথে? কেন আমি অন্য মেয়েদের মতো সুখ খুঁজে পাই না? কেন কেউ আমার ভালোবাসার মূল্য দেয় না? নিজেকেই প্রশ্ন করে যাচ্ছে সে, অথচ উত্তর আসছিল না। শুধু নিঃশ্বাসের গতি বেড়ে যাচ্ছিল। হঠাৎ যেন একটা অদৃশ্য শক্তি ওকে টেনে তুলল। চোখ মুছে উঠে দাঁড়ালো সে। গলার কাছে জমে থাকা কান্নাটা গিলে সানগ্লাসটা চোখে চাপিয়ে বাইরের গ্যারেজের দিকে এগিয়ে গেল অভিরা। পায়ের শব্দে যেন প্রতিধ্বনিত তুলছে সেই নীরব দুপুরে। গ্যারেজে পৌঁছেই বুকটা কেমন থমকে গেল। বাইকটা নেই। এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, চোখ ঘুরিয়ে চারিদিকে তাকালো। বোধহয় ভেবেছিল চোখের ভুল হচ্ছে, কিন্তু না, সত্যি বাইকটা নেই। হঠাৎ মনে পড়ল সেটা তো হিয়ামকুঞ্জে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, মাথাটা নিচু করে দু চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। সব কিছু যেন একের পর এক তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তবে এই হার মানা মেয়ে না সে। অভিরা চোয়াল শক্ত করল, চোখ থেকে সানগ্লাসটা খুলে একপাশে ছুঁড়ে ফেলল। যতই কষ্ট হোক, আমি স্ট্রং। আমি বের হবই। এই কষ্ট আমি ঘরে বসে ভোগ করব না। আমি ছুটে যাব যত দূর পারি, যত দূর লাগে। নিজেই নিজেকে সান্ত্বনা দিতে লাগলো। আর কিছু না ভেবে গেটের দিকে ছুটে গেল। একটা রিক্সা ডেকে দাঁড় করালো রাস্তায়। রিক্সাওয়ালা কিছু জিজ্ঞেস করার আগে গম্ভীর গলায় বলল, চলুন। কোথায় যাচ্ছি সেটা আমি জানি না, কিন্তু দাঁড়াবেন না। ভাড়া যা হয় তাই পাবেন। রিক্সা চলতে শুরু করলো। অভিরা মাথা ঘুরিয়ে পেছনে তাকালো। চেনা সেই বাড়িটা ছোট হয়ে আসছে, আর তার চোখে তখনও ভেসে আছে শুধু একটাই অনুভব, কিছু ভালোবাসা হয়তো পাওয়ার জন্য না, হারিয়ে যাওয়ার জন্যই জন্ম নেয়। নির্জন সন্ধ্যা, ঘড়িতে তখন 6টা। পুরো চৌধুরী ভিলা যেন নিঃসাড় হয়ে আছে। নীরবতা এতটাই গা ছমছমে যে দেওয়াল ঘেঁষে রাখা ঘড়ির টিকটিক শব্দটাও যেন অতিরিক্ত স্পষ্ট শোনাচ্ছে। এই বিশাল বাড়িতে এই মুহূর্তে একমাত্র মানুষ শাহানা চৌধুরী আর নওমি। শাহানা চৌধুরী তার ঘরের কোণে নামাজ শেষে জায়নামাজ গুছিয়ে রাখছিলেন মনোযোগ দিয়ে। শরীরে গাঢ় সবুজ শাড়িতে মোড়ানো, তার কোমল মুখে প্রশান্তির ছায়া।
হঠাৎ পেছনে কারো ধীর পায়ে এগিয়ে আসার শব্দে তিনি চমকে তাকালেন। দেখলেন দরজার ফাঁক গলে ধীরে ধীরে ঘরে ঢুকছে নবমী। মেয়েটার মুখে এক ধরনের দ্বিধা আর চোখে একরাশ অনুরোধ। কি রে, কিছু বলবি? শাহানা চৌধুরীর কণ্ঠে ছিল মমতা মেশানো জিজ্ঞাসা। নবমী একটু থেমে মাথা নেড়ে বলল, কি? এবার একটু এগিয়ে এলেন তিনি। নবমী ধীরে ধীরে এগিয়ে এলো শাহানা চৌধুরীর দিকে। তারপর তাকে জড়িয়ে ধরে বলল, আন্টি, আমার একটু কেনাকাটা করার দরকার ছিল, আমি বাইরে যেতে চাই। শাহানা চৌধুরী কিছুটা অবাক হয়ে তাকালেন, তারপর বললেন, তা তো বুঝলাম, কিন্তু এই ভর সন্ধ্যাবেলা একা একা তোকে কি করে বের হতে দেই বলতো? তুই বরং আবিরকে কল করে আসতে বল। এই প্রস্তাবে নবমীর মুখ কুঁচকে গেল। সে যেন আগে অনুমান করেছিল এমন কিছুই শুনতে হবে। না আন্টি, আবিরকে নিতে পারবো না। আপনার ছেলে থাকলে আমি নিজের মতো কিছু করতে পারি না। যতবার একসাথে শপিংয়ে গেছি, শান্তি মতো কিছুই কিনতে পারিনি, শুধু তাড়া দেয়, খুদ ধরে। প্লিজ আন্টি, একবার যেতে দিন, বেশি দেরি করবো না, তাড়াতাড়ি চলে আসবো। নবমীর মুখের ভাব আর অনুরোধের সুরে শাহানা চৌধুরীর চোখে একরাশ মায়া জমে উঠল। ছেলের বিরুদ্ধে মেয়েটার এই মিষ্টি অভিযোগে তার মুখে ফুটে উঠল প্রশ্রয়ের হাসি। তাড়াতাড়ি ফিরবি বলছিস? নবমীর সাথে সাথে মাথা ঝাঁকিয়ে বলল, পাক্কা প্রমিস। শাহানা চৌধুরী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, ঠিক আছে, তবে তাড়াতাড়ি ফিরিস, কিন্তু বেশি লেট করিস না মা, না হলে আবার পাগল ছেলেটা এসে আমার সাথে রাগারাগি শুরু করবে। নবমী মুখ টিপে হাসল। তার চোখে তখন খুশির ঝিলিক। সে জানে এই অনুমতির পেছনে যতটা না স্বাধীনতা, তার চেয়েও বেশি আছে এক মমতাময়ীর নিঃশর্ত ভালোবাসা। শাহানা চৌধুরীর ঘর থেকে বের হয়ে নবমী কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল করিডোরে। জানালার ওপাশে ধীরে ধীরে অন্ধকার ঘনিয়ে আসছে। চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট, কিন্তু ভেতরের উদ্গ্রীবতা তাকে থামতে দিচ্ছে না। হঠাৎ যেন কোনো সিদ্ধান্তে উপনীত হয়ে এসে দ্রুত নিজের ঘরের দিকে পা বাড়ালো। ঘরে ঢুকে দরজা বন্ধ করে হাত বাড়িয়ে তুলে নিল ফোনটা। কন্ট্যাক্ট লিস্ট থেকে দ্রুত খুঁজে বের করলো এক পরিচিত নাম, অভিরা। একটা, দুটো, তিনটে রিং। শেষমেশ ওপাশ থেকে কলটা রিসিভ করলো অভিরা। রিসিভ হতেই প্রশ্ন ছুঁড়ে মারল নবমী, কোথায় তুই? আমি আছি কোথাও একটা। কেন? একটু দ্বিধার ভঙ্গিতে উত্তর দিল অভিরা। অনেকক্ষণ কান্না করার জন্য গলা বসে গেছে, ঠিকমতো কথাও বলতে পারছে না। নবমী যেন ওর কণ্ঠস্বর শুনে বুঝতে পারল মন খারাপের বিষয়টা। কি হয়েছে তোর? কিছু না আপু, এমনিতেই মনটা খারাপ লাগছিল, আর একটু ঠান্ডা লেগেছে, তাই এমন শোনাচ্ছে। অভিরা দ্রুত স্বর নরম করে বলল, তোর কণ্ঠস্বর এমন শোনাচ্ছে কেন? কান্না করেছিস? বল। ঠিক আছে, আসছি আমি। ফোনটা কেটে দিল নবমী। কিছুক্ষণ তাকিয়ে রইল স্ক্রিনের দিকে, তারপর ঠোঁট দুটো চেপে ধরে কিবোর্ডে টাইপ করতে শুরু করলো। পাপা, এদিকে সব ক্লিয়ার, তুমি চলে এসো। আর আভিরাও আসছে, আমি সেই ডায়েরিটা নিয়ে যাচ্ছি। বার্তাটা পাঠিয়ে দিয়ে বাইরে বেরোনোর জন্য তৈরি হতে চলে গেল। নবমী যেতেই দরজার আড়াল থেকে বেরিয়ে এলো আসাদ আলমের গুপ্তচর মায়া। বাইরে তখন সন্ধ্যার আলো মিলিয়ে গিয়ে গভীরতা নিচ্ছে। রাতের শহরটা যেন আজ একটু বেশি নীরব। রেস্টুরেন্টের এক কোণে একা বসে আছে আরিফ, চোখে মুখে একরাশ ক্লান্তি আর উৎকণ্ঠা। কিছুক্ষণ আগে অয়ন ফোন করেছিল, কি নাকি কথা বলবে, সেই অনুরোধে সাড়া দিয়ে অপেক্ষা করছে সে। একটু পরেই দরজার দিকে চোখ পড়তেই দেখলো অয়ন ঢুকছে, পাশেই ইফতি। অয়নের মুখটা দেখে আরিফের কেমন যেন অস্বস্তি হলো। চোখ লাল, মুখ শুকনো, চোখের কোণ ভেজা, যেন সদ্য কান্না করেছে। আরিফ অয়নকে দেখে দাঁড়িয়ে পড়ল, তারপর বলল, কিরে, কোথায় থাকিস আজকাল? খুঁজেও পাওয়া যায় না তোকে। আরিফের কথার কোনো জবাব না দিয়ে হঠাৎ করেই কান্নায় ভেঙে পড়ল অয়ন। রেস্টুরেন্টের সবার অবাক চোখ উপেক্ষা করে সে হাউমাউ করে কাঁদতে লাগলো। ইফতি আর আরিফ হতচকিত হয়ে গেল। এমন ভাঙা গলায় কান্না অয়নের কাছ থেকে এমনটা কেউ কল্পনাও করেনি। আশেপাশের সকলেই তাকিয়ে আছে তাদের দিকে। কিরে, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? আরিফ এগিয়ে এসে ওর কাঁধে হাত রেখে বলল,
আর মাথা তুলে কাঁপা কাঁপা গলায় বলল, আমার মা আর নেই। আমাকে দুনিয়ায় একা করে দিয়ে চলে গেছে না ফেরার দেশে। চারপাশটা যেন হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল, শব্দ থেমে গেল।